অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আশা রাখি তোমরা বাসায় সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা আজকে আলোচনা করব নবম শ্রেণীর ব্যবসা উদ্যোগ শব্দবদ্ধ বাংলাদেশের শিল্প। আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম যে বাংলাদেশের শিল্প বিষয়ে আলোচনা করছিলাম। শিল্পের প্রকার ছিল উৎপাদনমুখী শিল্প ও সেবা শিল্প। আমরা উৎপাদনমুখী শিল্প আলোচনা করছিলাম, সেবা শিল্প আলোচনা করছিলাম। এখন আমরা সেবা শিল্পের ভিতরে আমরা চার ভাগে ভাগ করছিলাম, যে কুটির শিল্প, ক্ষুদ্র শিল্প, মাঝারি শিল্প আর বৃহৎ শিল্প। আমরা গত ক্লাসে আমরা কুটির শিল্প সম্পর্কে আলোচনা করছিলাম। আজকে আমরা আলোচনা করব ক্ষুদ্র শিল্প সম্পর্কে। তাহলে আসলে আমরা এখন আলোচনা শুরু করি ক্ষুদ্র শিল্প কি এবং কিভাবে এটা গঠন করা হয়, ক্ষুদ্র শিল্পের কাজ কি। আজকে আমাদের আলোচনা বিষয় ক্ষুদ্র শিল্প। ক্ষুদ্র শিল্প। তাহলে আমরা দেখি ক্ষুদ্র শিল্পটা কি। উৎপাদনমুখী শিল্পের ক্ষেত্রে ক্ষুদ্র শিল্প বলতে সেসব শিল্প প্রতিষ্ঠানকে বোঝায় যেসব প্রতিষ্ঠানের জমি এবং কারখানা ভবন ব্যতিরিকে স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয় সহ 50 লক্ষ টাকা থেকে 10 কোটি টাকা কিংবা যেসব শিল্প প্রতিষ্ঠানে 25 থেকে 99 জন শ্রমিক কাজ করে। তার মানে ক্ষুদ্র শিল্প যখন আমরা গঠন করব তখন জমি এবং ভবন এই দুটো বাকি কি থাকতে হবে, যে 50 লক্ষ টাকা থেকে 10 কোটি টাকা কিংবা যেসব শিল্প প্রতিষ্ঠানের 25 জন থেকে 99 জন শ্রমিক কাজ করে, তাহলে সেটা কি হবে, ক্ষুদ্র শিল্প। সেবা শিল্পর সেবামূলক শিল্পের ক্ষেত্রে ক্ষুদ্র শিল্প বলতে সেসব শিল্প প্রতিষ্ঠানকে বোঝাবে যেসব প্রতিষ্ঠানের জমি এবং কারখানা ভবন ব্যতিরিকে স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয় সহ 5 লক্ষ টাকা থেকে 1 কোটি টাকা কিংবা শিল্প প্রতিষ্ঠানে 10 জন শ্রমিক থেকে 25 জন শ্রমিক কাজ করে। এটা কি গেল ক্ষুদ্র শিল্প। ক্ষুদ্র শিল্প সাধারণত একটি ব্যয়বহুল ব্যাপার আছে, তারপরেও ক্ষুদ্র শিল্প মানুষ করে। মাঝারি শিল্প, এবার আসুন উৎপাদনমুখী শিল্পের ক্ষেত্রে মাঝারি শিল্প বলতে সেসব শিল্প প্রতিষ্ঠানকে বোঝায় যেসব প্রতিষ্ঠানের জমি এবং কারখানা ভবন ব্যতিরিকে, অর্থাৎ জমি এবং কারখানা ভবন এটা ধরা হবে না, ব্যতিরিকে স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয় 10 কোটি টাকার অধিক এবং 30 কোটি টাকার মধ্য কিংবা 100 থেকে 250 জন শ্রমিক নিয়োজিত, এটাকে কি বলা হয়, মাঝারি শিল্প বলা হয়। তাহলে আমরা মনে রাখবো কি, যে মাঝারি শিল্প আমরা কিভাবে গঠন করতে পারি। মাঝারি শিল্প হলো আমার প্রতিষ্ঠানের বিল্ডিং এবং জমি এটা বাদে যদি 10 কোটি টাকার অধিক এবং 30 কোটি টাকার মধ্য কিংবা 100 থেকে 250 জন শ্রমিক নিয়োজিত যদি থাকে, তাহলে সেটা কি হবে, মাঝারি শিল্প। সেবামূলক শিল্পের ক্ষেত্রে মাঝারি শিল্প বলতে সেবামূলক শিল্পের ক্ষেত্রে মাঝারি শিল্প বলতে সেসব শিল্প প্রতিষ্ঠানকে বোঝাবে যেসব প্রতিষ্ঠানের জমি এবং কারখানা ভবন ব্যতিরিকে স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয় সহ 1 কোটি টাকা থেকে 15 কোটি টাকা পর্যন্ত কিংবা যেসব শিল্প প্রতিষ্ঠানে 50 থেকে 100 জন শ্রমিক নিয়োজিত থাকে, তাহলে সেটা কি হবে, মাঝারি শিল্প হবে। তবে এটা কার হবে, সেবামূলক শিল্প প্রতিষ্ঠানের ক্ষেত্রে। ও মাঝারি শিল্প উপযুক্ত ক্ষেত্রগুলো কি কি আছে, তাহলে ক্ষুদ্র মাঝারি শিল্পগুলো খাদ্যদ্রব্য উপযুক্ত ক্ষেত্রগুলো প্রথম রয়েছে কি, যে খাদ্য শিল্প, খাদ্য ও খাদ্য শিল্প।
তাহলে এই ক্ষুদ্র মাঝারি শিল্পের যে খাদ্য শিল্প থেকে কি উৎপাদন করা হয়? উৎপাদিত শিল্প হলো ময়দা, আটা, সুজি, ব্রেড ও বিস্কুট, দালচিনি, মধু, শোধন, শুকনা ও ডিমজাত মাছ, তেলের চকোলেট, সিগারেট ও বিড়ি কারখানা, চাল, মুড়ি, চিড়া, খই ইত্যাদি প্রস্তুতকরণ। এগুলো হলো কি হবে? যে ক্ষুদ্র মাঝারি শিল্পের শিল্পজাত উৎপাদিত পণ্য। এরপর আছে বস্ত্র শিল্প। দুই আছে বস্ত্র শিল্প। আচ্ছা, বস্ত্র শিল্প উৎপাদিত পণ্য কি কি আছে? থান কাপড়, থান কাপড়, বেডশিট, শার্ট প্যান্ট কাপড়, শাড়ি, গামছা, এগুলো হলো বস্ত্র শিল্প। এরপরে আছে ক্ষুদ্র মাঝারি শিল্পের ধরনের মধ্যে পাটজাত শিল্প, পাট ও পাটজাত শিল্প, পাট ও পাটজাত শিল্প। তাহলে দেখি আমরা যে পাট ও পাটজাত শিল্প কি কি উৎপাদিত হয়। উৎপাদিত হয় সুতা, সুতলি, পাটের ব্যাগ, কাপড়, কার্পেট, পাটের স্যান্ডেল ও সকল পাটজাত দ্রব্য। এরপর আছে বন শিল্প। ক্ষুদ্র মাঝারি শিল্প ধরনের মধ্যে রয়েছে বন শিল্প। বন শিল্প কি কি উৎপাদন করে দেখা যায়। তাহলে বন শিল্পে উৎপাদিত পণ্য হলো কাঠ, বাঁশ ও বেতের তৈরি জিনিসপত্র, করাত কল, কাঠের খেলনা ও উন্নত মানের আসবাবপত্র, ক্রিয়া সামগ্রী, এগুলো হলো বন শিল্প, অর্থাৎ বন থেকে যে শিল্পগুলো তৈরি হয় সেগুলো। এরপরে আছে মুদ্রণ ও প্রকাশনা শিল্প। পাঁচ হলো মুদ্রণ ও প্রকাশনা শিল্প। ইস্পাত ও প্রকৌশল শিল্প আছে। তাহলে ক্ষুদ্র ইস্পাত ও প্রকৌশল শিল্প উৎপাদিত শিল্প কি কি আছে? উৎপাদিত আছে হস্তচালিত টিউবওয়েল, কৃষি যন্ত্রপাতি, মিল, কারখানা যন্ত্রপাতি, অটোমোবাইল সামগ্রী। এরপরে আছে কেমিক্যাল ও ফার্মাসিউটিক্যাল শিল্প। কেমিক্যাল ও ফার্মাসিউটিক্যাল শিল্প। কেমিক্যাল ও ফার্মাসিউটিক্যাল শিল্পের মধ্যে বিভিন্ন ধরনের রং, পেইন্টস, প্লাস্টিক কারখানা, ঔষধ তৈরি কারখানা, জৈব সার, মিশ্র সার, টুরকি ইউরিয়া তৈরি করা হয়। এরপরে আছে যে ক্ষুদ্র মাঝারি শিল্পের ক্ষেত্রে রয়েছে গ্লাস ও সিরামিক শিল্প। গ্লাস ও সিরামিক শিল্প। গ্লাস ও সিরামিক শিল্প। গ্লাস ও সিরামিক শিল্প উৎপাদন মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের গ্লাস ও সিরামিক সামগ্রী, চীনামাটির জিনিসপত্র ইত্যাদি। হিমাগার শিল্প। এরপরে আছে হিমাগার শিল্প। 10 হিমাগার শিল্প। হিমাগার বিভিন্ন ধরনের হিমাগার, অর্থাৎ এখানে সংরক্ষণ করে রাখা হয়, সেটা হচ্ছে হিমাগার। তাহলে আমরা ক্ষুদ্র মাঝারি শিল্প উপস্থিত ক্ষেত্রগুলোর ভিতরে আমরা জানতে পারলাম কি যে খাদ্য ও খাদ্যজাত শিল্প, বস্ত্র শিল্প, পাট ও পাটজাত শিল্প, বন শিল্প, মুদ্রণ ও প্রকাশনা শিল্প, চামড়া ও রাবার শিল্প, ক্ষুদ্র ইস্পাত ও প্রকৌশল শিল্প, কেমিক্যাল ও ফার্মাসিউটিক্যাল শিল্প, গ্লাস ও সিরামিক শিল্প ও হিমাগার শিল্প। এইগুলো আমাদের ক্ষুদ্র শিল্পের ধরন, এর থেকে উৎপাদিত পণ্যগুলো হয়ে থাকে। এরপরে আসি আমরা যে
যে বাংলাদেশের প্রেক্ষাপটে ক্ষুদ্র মাঝারি শিল্পের সমস্যা। তাহলে আমরা ক্ষুদ্র শিল্প আলোচনা করলাম এবং হচ্ছে মাঝারি শিল্প আলোচনা করলাম। এই ক্ষুদ্র মাঝারি শিল্পের ভিতরে যে সমস্যাগুলো আছে আমরা সেগুলো নিয়ে এখন আলোচনা করব। বাংলাদেশের প্রেক্ষাপটে দেশের প্রেক্ষাপটে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সমস্যা। বাংলাদেশের আর্থসামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নে ক্ষুদ্র কুটির শিল্পের অবদান দিন দিন বৃদ্ধি পেলেও এ জাতীয় শিল্প বিকাশে বেশ কিছু সমস্যা এখনো বিরাজমান। অর্থাৎ ক্ষুদ্র কুটির শিল্প অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করে, কিন্তু ব্যাপক ভূমিকা পালন করার সত্ত্বেও কিছু কিছু সমস্যা সেখানে রয়ে গেছে। সমস্যাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো প্রচলিত ধ্যান ধারণা, অর্থাৎ এক একজনের মন মানসিকতা এক এক রকম, সেইটা পর্যাপ্ত কাঁচামালের অভাব, অর্থাৎ এই ক্ষুদ্র ও কুটির শিল্পগুলো পরিচালনা করার জন্য যে ধরনের কাঁচামাল প্রয়োজন সেগুলো আমরা যথেষ্ট যোগান পাই না, এটা একটা সমস্যা। প্রয়োজনে আর্থিক পৃষ্ঠপোষক, অর্থাৎ একটা ক্ষুদ্র বা মাঝারি শিল্প বা কুটির শিল্প স্থাপন করে যে পরিমাণ টাকার দরকার সেই পরিমাণ টাকা যোগান পাওয়া যায় না বলে এটা পরিচালনা করা অনেকটা কঠিন ও দূর হয়ে পড়ে। বিদেশি পণ্যের অবাধ বাজার দখল, অর্থাৎ আমরা দেশে ক্ষুদ্র ও কুটির শিল্পে আমরা যদি উন্নয়ন করবো তাহলে আমাদের দেশের ভিতরে ক্রেতা থাকতে হবে, কিন্তু সেই ক্রেতাগুলো যদি বাইরে বিদেশি পণ্যের উপর নির্ভরশীল হয়ে পড়ে তাহলে দেশের ভিতরে পণ্য তারা কিনবে না, তখন ক্ষুদ্র কুটির শিল্পগুলো আস্তে আস্তে সমস্যার সম্মুখীন হবে। এই জন্য কি করতে হবে, যে বিদেশের পণ্য অবাধ দখলটা বন্ধ করে দিতে হবে, তাহলে আমাদের দেশের ক্ষুদ্র কুটির শিল্পটা অনেক উন্নয়ন লাভ করবে। এটা একটা সমস্যা। অনুন্নত পরিবহন ব্যবস্থা, কোনো কিছু উন্নয়নের জন্য যোগাযোগ ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ, কারণ যোগাযোগ ব্যবস্থা ছাড়া কোনো কিছু উন্নয়ন করা একটা অনেকটাই কষ্টের সাথে ব্যাপার। সব কিছুদের যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে হয়ে থাকে, কারণ কোথা থেকে পণ্য আনতে হবে, কোথায় পণ্য পৌঁছাতে হবে, বা একটা স্থান থেকে অন্য স্থানে মালামাল আনা নেওয়া করতে হবে, এর জন্য পরিবহনটা খুব গুরুত্বপূর্ণ। যদি সেই পরিবহন ব্যবস্থাটা সমস্যা হয়, অনুন্নত হয়, তাহলে ক্ষুদ্র কুটির শিল্প একটু অন্তরা হয়ে দাঁড়ায়। দেশে ও আন্তর্জাতিক বাজারে প্রবেশের ক্ষেত্রে পৃষ্ঠপোষকতার অভাব ইত্যাদি। তার মানে আমরা একটা আমাদের দেশে যখন আমরা ক্ষুদ্র কুটির শিল্প পরিচালনা করবো এবং অনেক উন্নয়ন হবে, তখন আমরা কি করতে হবে, দেশের অভাব মিটিয়ে বাইরে সেটাকে রপ্তানি করতে হবে। এই রপ্তানি করার জন্য দেশে পৃষ্ঠপোষকতা ভালো না পাওয়া যায়, সেসব দেশে যদি আমাদের এইসব পণ্যগুলো চালানো না যায় তাহলে কি হবে, যে আন্তর্জাতিক বাজারে যদি আমরা যেতে না পারি তাহলে উন্নয়ন খুব একটা হয়ে ওঠে না, এইটা একটা সমস্যা হতে পারে। তাহলে আমরা কি বুঝলাম, যে একটি দেশে ক্ষুদ্র মাঝারি শিল্পের সমস্যা রয়েছে কি, ধ্যান ধারণা, প্রচলিত ধ্যান ধারণা, তারপরে আছে পর্যাপ্ত কাঁচামালের অভাব, তারপরে আছে প্রয়োজনীয় আর্থিক পৃষ্ঠপোষকতার অভাব, বিদেশি পণ্যের অভাব বা দখল, অনুন্নত পরিবহন ব্যবস্থা, দেশীয় আন্তর্জাতিক বাজারে প্রবেশের ক্ষেত্রে পৃষ্ঠপোষকতার অভাব ইত্যাদি। এইগুলো সমস্যার কারণে আমাদের দেশের ক্ষুদ্র কুটির শিল্পে অনেকটা অন্তরা হয়ে দাঁড়ায়। এরপরে আছে আমরা আসি বাংলাদেশের অর্থনীতি, ক্ষুদ্র কুটির ও মাঝারি শিল্পের অবদান। আসলে আমাদের দেশে যে অর্থনৈতিক উন্নয়নে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে কি ধরনের অবদান রাখে সেটা সম্পর্কে আমরা এখন আলোচনা করব। বাংলাদেশ অর্থনীতি ক্ষুদ্র কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের অবদান। বাংলাদেশের অর্থনীতিতে কুটির ও ক্ষুদ্র ও মাঝারি শিল্পের অবদান। মাঝারি শিল্পের অবদান। তাহলে আমরা এখন আলোচনা করি যে একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে ক্ষুদ্র কুটির ও মাঝারি শিল্প কি ধরনের
অবদান রাখে। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে অগ্রগতির ক্ষেত্রে ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থানের ক্ষেত্রে এর অবদান উল্লেখযোগ্য। দেশের 96% শিল্পই কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের আওতাভুক্ত। কর্মসংস্থানের বড় ক্ষেত্র হচ্ছে জড়িত, কারণ আমাদের দেশে বেকার সমস্যা রয়ে গেছে। এই বেকার সমস্যা সমাধানের ক্ষেত্রে ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এজন্য দেশের লক্ষ লক্ষ মানুষ এই শিল্পের সাথে জড়িত। স্বল্প মূলধন, স্থায়ী কাজশীলতা, পরিবারের সদস্যদের বিশেষ করে মহিলাদের কর্ম শক্তি ব্যবহার করে এই শিল্পগুলো গড়ে ওঠে। অর্থাৎ পুরুষরা তো বাইরে চাকরি করতে যায়, মহিলারাও যায়, কিন্তু সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম মহিলারা বাড়ির ভিতরে থাকে। এই ম্যাক্সিমাম মহিলাগুলো যদি তারা ক্ষুদ্র কুটির শিল্পের মাধ্যমে ঘরে বসে কাজ করতে পারে, তাহলে অনেক কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়। ফলে লাখো মানুষ কর্মসংস্থান সৃষ্টি হয়। বিশেষ করে দেশে গ্রামীণ মহিলাদের কর্মসংস্থান সৃষ্টি ও বেকারত্ব দূরীকরণে ক্ষুদ্র কুটির শিল্প বিশেষ ভূমিকা রয়েছে। দেশের ইতিহাস, ঐতিহ্য লালন ও বিকাশের এবং সারা বিশ্বে তা ছড়িয়ে দিতেও ক্ষুদ্র কুটির শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা বা অবদান রেখেছেন। তাহলে আমরা জানতে পারলাম যে বাংলাদেশের অর্থনীতি ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পের অনেক গুরুত্বপূর্ণ অবদান আছে। এরপর আছে যে ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্প বিকাশের করণীয়। আমরা যদি ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পের বিকাশ ঘটাতে চাই, তাহলে আমরা কি কি কাজ করতে পারি, কি কি কাজের মাধ্যমে ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্প বিকাশ লাভ করতে পারে? প্রথমত করতে হবে কাঁচামালের সহজলভ্যতা নিশ্চিত করতে হবে। অর্থাৎ ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্প গঠন করলে যে ধরনের কাঁচামাল প্রয়োজন, সেসব কাঁচামালকে সহজলভ্য করে দেওয়ার জন্য তারা সহজে কিনতে পারে। বাজার নৈকট্য এবং বাজার উৎপাদিত পণ্য বিক্রয় বিপণনের জন্য প্রয়োজন বাজারে। আবার বাজার ক্রয়ের বাজারও কাছাকাছি থাকা উচিত। কাঁচামাল ক্রয় উৎপাদিত সামগ্রীর বাজার নিশ্চিত করা গেলে এ জাতীয় শিল্পে বিকাশ ত্বরান্বিত হবে। অর্থাৎ আমরা কাঁচামাল যদি আমরা ধার কাছ থেকে কিনতে পারি এবং এই কাঁচামাল থেকে উৎপাদিত পণ্য যদি আমরা আবার ধারে কাছে বাজারে বিক্রি করতে পারি, তাহলে এই শিল্পটা সহজে বিকাশ লাভ করতে পারবে। শ্রমিকের পর্যাপ্ত যোগান। ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্প যখন আমরা গঠন করবো, এই শিল্প গঠন করার পরে যে শ্রমিকগুলো প্রয়োজন, সেই শ্রমিকগুলো যদি আমরা যোগান দিতে পারি ভালোভাবে, তাহলে শিল্পটা সহজে গঠন করা সম্ভব এবং তার দ্রুত বিকাশ লাভ করা সম্ভব। পরিবহন সুযোগ সুবিধা। খালি পণ্য উৎপাদন করলে হবে না, এই পণ্য উৎপাদন করে সেগুলোকে বাইরে নিয়ে যাওয়ার জন্য কি করা দরকার? পরিবহনের সুযোগ সুবিধা থাকা দরকার। যদি পরিবহনের সুযোগ সুবিধা থাকে, তাহলে এই ব্যবসাটিকে আরও বেশি গতি ত্বরান্বিত করা সম্ভব। স্থায়ী ও বৈদেশিক চাহিদার উপর গুরুত্ব। আমরা সাধারণত ক্ষুদ্র, মাঝারি এবং কুটির শিল্প উৎপাদিত পণ্য হবে, এগুলো আমাদের দেশের প্রয়োজন মিটিয়ে এইগুলো অতিরিক্ত যেন আমরা বাইরে রপ্তানি করতে পারি এবং তার মাধ্যমে আমরা কি করতে পারি? বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে এই ব্যবসাটা গুরুত্বপূর্ণ সহজলভ্য করে উঠাতে পারবো এবং আমরা এর গতি ত্বরান্বিত করতে পারবো। বুঝি সহজলভ্যতা সম্ভব না, এই জন্য যদি সহজলভ্যতা করতে হবে। প্রয়োজন যদি সরকার এবং ব্যাংকগুলো যদি সহজ শর্তে ঋণ প্রদান করে ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পের, তাহলে তারা কি করতে পারবেন? সহজ ব্যবসাটাকে আরো গতি বাড়িয়ে তারা আরো বড় করতে পারবে, এতে করে আরো গতি ত্বরান্বিত হবে। এই সুযোগ সুবিধাগুলো যদি সরকার তাদেরকে দেয়, তাহলে আরো এই ব্যবসাকে মানে গতি ত্বরান্বিত করতে পারবে এবং বিস্তার লাভ করতে পারবে। তাহলে ক্ষুদ্র, কুটির ও মাঝারি পারবে এবং এগুলো টিকে থাকতে পারবে। তাহলে আমরা আজকে আলোচনা করলাম যে ক্ষুদ্র কুটির শিল্প স্থাপন, তার বিবেচ্য বিষয় এবং বিকাশের করণীয় বিষয়গুলো। আমরা সামনের দিন আলোচনা করব বৃহৎ শিল্প। এই বৃহৎ শিল্প নিয়ে যত বিস্তারিত কথাবার্তা আছে আমরা আলোচনা করবো। তাহলে তোমরা বাড়ির কাজ থাকবে হলো তোমরা ক্ষুদ্র শিল্প ও কুটির শিল্প সম্পর্কে যতগুলো প্রশ্ন আছে এগুলো তোমরা বইটাকে সুন্দর করে রিডিং করবা, পড়ে এর থেকে কিছু প্রশ্ন তৈরি করবা এবং এইটাকে আয়ত্তে আনার চেষ্টা করবো। তাহলে তোমরা জিনিসটা